সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ থেকে আপাতত কর্মী না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এতে বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার ফের বন্ধ হতে চলেছে। ফলে শ্রমবাজারে তৈরি হয়েছে সংকট। এমন অবস্থায় ইতিমধ্যে যাদের ভিসা হয়েছে অন্তত তাদের নিতে মালয়েশিয়াকে অনুরোধ করেছে সরকার। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গণতন্ত্রের অবমূল্যায়ন ও দুর্নীতির অভিযোগ এনে দেশটি এই নিষেধাজ্ঞার কথা জানায়। এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন আজিজ। দুই মন্ত্রী বলেছেন এটি ভিসা নীতির প্রয়োগ নয়। বিএনপি বলেছে এতেই প্রমাণ হয় সরকার দুর্নীতিগ্রস্ত। দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ভোট শেষে চলছে গণনা। ২৪টিতে ইভিএম ও বাকিগুলোতে ব্যালটে ভোট হয়েছে। কয়েকটি উপজেলায় সংঘর্ষ আর জাল ভোটের ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট। নির্বাচন কমিশন জানিয়েছে এবার ৩০% মতো ভোট পড়েছে। শুনছিলেন শিরোনাম। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবারে বিস্তারিত সংবাদ। অনিয়মের অভিযোগে আগামী মাস থেকে বাংলাদেশ সহ ১৪টি দেশ থেকে আপাতত কর্মী না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। তবে যাদের এরই মধ্যে ভিসা হয়ে গেছে তাদের নিতে দেশটিকে অনুরোধ করেছে সরকার। আরও জানাচ্ছেন মাসেক রাহাত। চলতি বছর ৪ মাসে বিভিন্ন দেশে কর্মসংস্থান হয়েছে ৩,২২,০০০ কর্মীর। এর মধ্যে ২,১২,০০০ কর্মী গেছেন সৌদি আরব ও মালয়েশিয়ায়। ৩১শে মের পর বাংলাদেশ সহ ১৪টি দেশ থেকে মালয়েশিয়া কর্মী নেওয়া বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এতে শ্রমবাজারে তৈরি হয়েছে সংকট। এই সমস্যার সমাধানে যেসব কর্মীর এরই মধ্যে ভিসা হয়ে গেছে তাদের ৩১শে মের পরও নিতে মালয়েশিয়ার সরকারের কাছে আবেদন করেছে বাংলাদেশ। পাশাপাশি শ্রমবাজারটি যাতে বন্ধ না হয় সেই চেষ্টাও চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমাদের এমবেসিও চিঠি দিয়েছে মালয়েশিয়ান গভর্নমেন্টকে টাইম বাড়ানোর জন্য। টাইম বাড়াবে, আর টাইম বাড়ানোর আগেই আমরা বাইরের সাথে আলাপ করেছি, রিক্রুটিং এজেন্টদের সাথে বসেছি, বৈশা যাতে ৩১শে মের ভিতরে যাদের লিগ্যাল ডকুমেন্ট আছে তারা যাতে যাইতে পারে। বাজার তো খুলবে, কারণ এইটা হলো কি ১৪টি দেশের সাথে তাদের এগ্রিমেন্ট ছিল। বাংলাদেশিদের জন্য ইউরোপের বড় শ্রমবাজার ইতালিতে যেতেও কর্মীদের ভিসা পেতে দেরি হচ্ছে। এই নিয়ে আজ ঢাকায় দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন প্রতিমন্ত্রী। রাষ্ট্রদূত জানিয়েছেন ভিসা দেওয়ার প্রক্রিয়া দ্রুত করতে তারা কাজ করছেন। And our objective as the embassy is in fact to do our job and provide these visas. But unfortunately sometimes there are many false documents, false applications, counterfeit and working permits obtained in a fraudulent way. যাদের সঠিক নিয়োগপত্র আছে তারা সবাই ভিসা পাবেন বলেও আশ্বস্ত করেন রাষ্ট্রদূত। It will take some time for all prospective applicants to actually be given an appointment, but their working permit is not expiring, and I want to reassure the public that it will take some time, but these times will arrive. একসাথে অনেক অ্যাপ্লিকেশন এসেছে, তার জন্য ডিলে হচ্ছে এবং এটার পিছনে তারা কাজ করতেছে যাতে তড়িৎ গতিতে ভিসা দেওয়া যায়। লিগ্যালি যে ডকুমেন্ট নিয়ে যারা অ্যাপ্লাই করবে তারাই ভিসা পাবে। এদিকে মালয়েশিয়ার পর মালদ্বীপও আপাতত কর্মী নেওয়া বন্ধ রাখার কথা জানিয়েছে। মাশরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।
দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। একে দুর্ভাগ্যজনক উল্লেখ করে অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন আজিজ। বলেছেন, এই নিষেধাজ্ঞা সরকারকেও কিছুটা হেয় করে। রিপোর্ট করছেন আনোয়ার হোসেন। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণা করার কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা এড়াতে সহযোগিতা করেছেন। এছাড়া অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য আজিজ নিজের ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন বলেও দাবি করে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য দাবি করে পুরো বিষয়টিকে দুর্ভাগ্যজনক হিসেবে উল্লেখ করেন আজিজ আহমেদ। মিরপুর ডিওএইচএস এর বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। যে ভাই এর হিন্ট করছে সে অবশ্যই বৈধ ডকুমেন্ট নিয়েই বাংলাদেশের বাইরে গিয়েছিল। তো তারপরে এই ধরনের আমি তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য সহযোগিতা করেছি, এই অভিযোগটা আমি মেনে নিতে পারছি না। আমি 4 বছর বিজিবি ছিলাম, 3 বছর সেনাবাহিনী প্রধান ছিলাম। এই 7 বছরে বিজিবিতে অথবা সেনাবাহিনীতে আমার কোনো ভাইকে আমি কোনো একটা কন্ট্রাক্ট দিয়েছি কিনা এটার কোনো প্রমাণ কেউ আমাকে দেখাতে পারবে কিনা? আমি দেইনি। এই দুইটা প্রশ্নের সূত্রটা হলো আল জাজিরার অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। তো মনে করি যে এই দুইটার উপরে যেটা দিয়েছে আমার দৃষ্টিতে এটা হলো যে অবিচার করা হয়েছে। বলেন, নিষেধাজ্ঞার ঘটনা সরকারকেও কিছুটা হেয় করে। বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, আমি এই সরকারেরই একজন সেনাপ্রধান ছিলাম। তো সেই সরকারের সেনাপ্রধান অবসরে এসেও যদি এই ধরনের একটা রেস্ট্রিকশন পাই, আমি তো মনে করি যে এখানে সরকারকেও হয়তো কিছুটা মানে একটু হয়তো বিব্রত করার জন্য অথবা একটু হেয় করার জন্য এই রেস্ট্রিকশনটা হতে পারে। অভিযোগ দিয়ে আমার হলো যে আমেরিকাতে যাওয়ার ব্যাপারে একটা রেস্ট্রিকশন দিয়েছে। আদৌ আমি কখনো যাই কি না, ঠিক আছে না, আল্লাহ অনেকবার নিয়েছে আমেরিকাতে। সেনাবাহিনী প্রধান হিসেবে তিনি 2018 সালের 25 জুন থেকে 2021 সালের 23 জুন পর্যন্ত দায়িত্বে ছিলেন। এর আগে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। ভিসা নীতির অধীনে নয়, যুক্তরাষ্ট্র অন্য আইনে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বলে জানিয়েছেন সরকারের 2 মন্ত্রী। আইজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার 0 টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফর কম্ব্যাটিং কারাপশন এবং আরও অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগেই কাজ করছি। এদিকে বিএনপি মহাসচিব বলেছেন, এই নিষেধাজ্ঞায় প্রমাণ হলো সরকার দুর্নীতিগ্রস্ত। আজিজ আহমেদের ওপর আপনার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কেন? দুর্নীতি এবং আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আপনার প্রভাবিত করা এবং জনগণের বিশ্বাস ক্ষুণ্ণ করা। এটা হচ্ছে একটা কেস এর মধ্যে যেটা আসছে আর কি। এই কথা কিন্তু আমরা বারবার বলেছি যে আপনারা ব্যবহার করছেন রাষ্ট্রযন্ত্রকে। দ্বিতীয় ধাপে 156টি উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এর মধ্যে 24টিতে ইভিএম ও বাকিগুলোতে ব্যালটে নেওয়া হয়েছে ভোট। সকাল 8টা থেকে বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট। চেয়ারম্যান পদে 603, ভাইস চেয়ারম্যান 693 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 528 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় ধাপের 161টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও আজ ভোট হয়েছে 156টিতে। রাউজান ও কুমিল্লা সদর উপজেলায়
সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোট হচ্ছে না। রুমা ও মৌলভীবাজার উপজেলার ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। দ্বিতীয় ধাপে 156টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রায় 30% ভোট পড়েছে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ ভোট শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। নির্বাচনে সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি। হাতাহাতি হয়েছে দু একটা ঘটনা, যেখানে কেউ আহত হয়ে একজন কি দুজন হয়তো হসপিটালে ভর্তি হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য সহিংসতা হয়নি। এবং নির্বাচনে উপস্থিতির যে হার, সেটি এ পর্যন্ত আমরা যেটা পেয়েছি এটি 30+ হতে পারে। এর আগে কয়েকটি উপজেলায় সংঘর্ষ আর জাল ভোটের ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। ডেস্ক রিপোর্ট। সকাল 8টা থেকে ভোট দিতে বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা। প্রথম দিকে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার সংখ্যা। দ্বিতীয় ধাপে 156টি উপজেলার মধ্যে 24টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট নেওয়া হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। ইভিএমে ভোট দিলাম, কোনো জোরাজোরি বাদাবাদি নাই, খুব সুন্দরভাবে ভোট দিয়ে বের হয়ে যাচ্ছে। তবে কিছু এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ ও জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। ভোলার রতনপুরে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। রংপুরের মিঠাপুকুর উপজেলার ষাঠিবাড়ি মহাবিদ্যালয় কলেজ কেন্দ্রে জোরপূর্বক জাল ভোট দিচ্ছিল 10 থেকে 12 জন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে 2 জনকে আটক করে। পরে জাল ভোটে মদদ দেওয়ার অভিযোগে স্থানীয় সংসদ সদস্য জাকির হোসেনের ছোট ভাই জাহিদ হোসেনকে আটক করা হয়। রাজশাহীর দুর্গাপুরের গোপালপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখলকে ঘিরে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 5 জন আহত হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে 15 জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজনকে 15 দিন, আরেকজনকে 5 দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। লক্ষ্মীপুরের রামগঞ্জে ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে 5 জনকে আটক করা হয়েছে। এ সময় ভাঙচুর করা হয় সাংবাদিকদের গাড়ি। রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুরে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আনারস প্রতীকের 2 সমর্থককে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের সমর্থকরা। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের নজরুল একাডেমি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ায় 2 যুবককে 6 মাস করে সশ্রম কারাদণ্ড ও 5,000 টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ম্যাজিস্ট্রেট। দুর্নীতির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান আনারস প্রতীকের প্রার্থী আজাদ খান। আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে এই নির্বাচন আমি ভোট বর্জন করেছি এবং এই নির্বাচন বাতিল চাই। আমি পুনর্নির্বাচন চাই। পটুয়াখালীর বাউফুল উপজেলার উত্তর করপুরাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘোড়া প্রতীকের এজেন্টকে মারধর করে পালিয়েছে আনারস প্রতীকের এজেন্ট। 8 মে অনুষ্ঠিত প্রথম ধাপে 36.10% ভোট পড়েছিল। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। পাবনা সহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় চলছে নির্বিচারে বৃক্ষ নিধন। মহাসড়কের বাঁকে বাঁকে ঝুঁকিপূর্ণ গাছ কাটার কথা থাকলেও মাত্র 2 লাখ টাকা চুক্তিতে এরই মধ্যে কেটে ফেলা হয়েছে কয়েক কোটি টাকা মূল্যের তরতাজা গাছ। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। চুক্তিমূল্য মাত্র 1,85,000 টাকা। এ টাকায় সড়ক ও জনপদ দপ্তরের নির্বাহী বৃক্ষপালন বিভাগের রাজশাহী অঞ্চলের অধীনস্থ উথলি, পাটুরিয়া, নোটাখোলা, কাশীনাথপুর, বগুড়া, রংপুর, বেলডাঙ্গা, বাংলাবান্ধা এবং আমিনপুর বাজার থেকে থানামোড় পর্যন্ত মহাসড়কের 2 পাশে মৃত, অর্ধমৃত অথবা বাঁকে বাঁকে ঝুঁকিপূর্ণ ও হেলে পড়া গাছ বিক্রি করে বগুড়ার শেরপুরের জোয়াদ্দা সমিলের কাছে। রাজশাহী অঞ্চলের সবচেয়ে ছোট অংশই হচ্ছে আমিনপুর। সেখানে সরেজমিন গিয়ে দেখা গেল গাছ কাটার মহা উৎসব। কেটে ফেলা হয়েছে অর্ধশত বছরের বিশাল বিশাল করই, বট, মেহগনি, কাঁঠাল সহ গ্রামের অনেক ঐতিহ্যবাহী গাছ। অথচ বহাল তবিয়তে রয়ে গেছে অনেক মরা গাছ। 2 লাখ টাকার গাছ কাটার তাদের
অনুমতি হয়েছে, তারা কোটি কোটি টাকার গাছগুলো এভাবে কেটে নিয়ে যাচ্ছে। মরা গাছ বা যে তাজা গাছ কাটতেছে, যে গাছগুলি কাটছে সরকারের কোটি কোটি টাকার সম্পদ কেটে নিছে এখান থেকে। ছোটবেলা থেকে আমরা এই গাছটা দেখতেছি, এই গাছগুলি কাটা হচ্ছে কি উপলক্ষে, কে কারা কাটতেছে আমরা তো এটা বলতে পারতেছি। গাছ কাটি নিয়ে গেছে, রোদে আমরা দোকানদারি করে পারতেছি না, দোকান বন্ধ রাখা লাগে দুপুরের দিক। স্থানীয়রা জানান যে গাছগুলো কাটা হয়েছে তার এক একটির মূল্য প্রায় লক্ষাধিক টাকা। গ্রামের বিভিন্ন স্থানে পড়ে থাকা বিশাল বিশাল গাছের গুড়ি সাক্ষ্য দিচ্ছে তরতাজা এসব গাছের বিশালতা সম্পর্কে। গাছগুলো কেটে শ্মশান বানা দিয়ে গেল, গাছগুলো এরা রাতের আধারে কাটে নিয়ে যাচ্ছে, এর কোনো প্রতিবাদ নাই। বিদেশে কোটি কোটি টাকা দিয়ে গাছ তৈরি করতেছে, আর আমাদের দেশে এই টাকা গাছগুলো ধ্বংস করতেছে। এ ব্যাপারে জেলা বন অধিদপ্তরে গিয়ে পাওয়া যায়নি ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে। তবে স্থানীয় সড়ক ও জনপদ বিভাগ জানায় ওপেন টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দিয়েছে রাজশাহী আঞ্চলিক অফিস। যেখানে ডালপালাগুলো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এই ডালপালাগুলো কর্তনের জন্য রাজশাহী আরবরিকালচার থেকে একটা টেন্ডার করা হয়েছে এবং সেই মোতাবেক এখানে মার্কিং করে ওইভাবে গাছগুলো নিলামের মাধ্যমে কাটা হচ্ছে। রেটের ব্যাপারে যেটা বললেন, এটা তো আসলে ওপেন দরপত্র আহ্বান করেই তারা করতেছে। মৃত অর্ধমৃত গাছের নামে নির্বিচারে বৃক্ষ নিধন রোধে নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। লাল সবুজ পতাকা হাতে ৪১,০০০ ফুট ওপর থেকে লাফিয়ে রেকর্ড গড়তে চান বাংলাদেশি যুবক আশিক চৌধুরী। সফল হতে পারলে প্রথম বাংলাদেশি হিসেবে তো বটেই, পতাকা হাতে সর্বোচ্চ উচ্চতা থেকে লাফ দেয়ায় গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড হবে তার। আজ এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বিমান চালক বাবার সন্তান হওয়ার সুবাদে আকাশ জয়ের স্বাদ তার শৈশব থেকেই। সেই হাতছানি উপেক্ষা করতে না পেরে একসময় নিজেই হয়ে যান বৈমানিক, কিন্তু এতেও মেটেনি তার উড়িবার স্বাদ। চাইলেন পৌরাণিক চরিত্র ইকারুসের মতো আপন ডানা মেলে নিজেকে হাওয়ায় ভাসাতে, আর তাই হয়ে গেলেন স্কাই ডাইভার। ভূপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় উঠে বিমান থেকে শূন্যতায় ঝাঁপিয়ে পড়ে প্যারাসুটের সাহায্যে নিরাপদে মাটিতে নামার নামই স্কাই ডাইভিং। বিশ্বব্যাপী ক্রীড়া হিসেবে ক্রমেই বাড়ছে এর জনপ্রিয়তা। ২০১২ সাল থেকে শুরু করে নানা উচ্চতায় ঝাঁপ দিয়ে ধীরে ধীরে নিজেকে দক্ষ করে তুলেছেন আশিক চৌধুরী। ক্রীড়াবিদ হিসেবে নিয়মিত স্কাই ডাইভার সম্ভবত বাংলাদেশে তিনি প্রথম। তার লক্ষ্য এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের। ৪১,০০০ ফিট থেকে জাম্প করব, প্যারাশুট খুলবো ৩,০০০ ফিটে, বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে জাম্প করব। সো সেইটা বেসিক্যালি ওয়ার্ল্ড রেকর্ডটা হবে যে এত উচ্চতায় কোনো ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে কেউ কখনো স্কাইডাইভ করেনি। সাধারণত বাণিজ্যিক বিমান যেখানে চলে ৩৫,০০০ ফিট উচ্চতায়, তার থেকে ৬,০০০ ফিট বেশি উচ্চতা থেকে দেশের পতাকা হাতে লাফ দেবেন তিনি। জানালেন নতুন লক্ষ্য পূরণে ঝুঁকি আছে, রয়েছে ব্যর্থতার আশঙ্কাও, তবে সফল হলে সুনাম বাড়বে দেশের। এই জাম্পটা আসলে শুরু। আমরা স্কাইডাইভ অ্যাজ এ স্পোর্ট এটাকে আমরা একটা ডিফারেন্ট লেভেলে এবং বাংলাদেশে আমরা ফ্যামিলিয়ারাইজ করতে চাই। আগামী ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে আমরা আরেকটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অ্যাটেম্প করব। উৎসাহ পাচ্ছেন পরিবার থেকেও। ন্যাচারালি একটা তো একটু শঙ্কা থাকেই, তারপরেও সেফটি অ্যাসপেক্টটাই মেইনলি বেশি, এবং আই থিঙ্ক হি ইজ কোয়াইট কনফিডেন্ট এমনগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। আগামী ২৫শে মে বিশেষায়িত বিমানের সাহায্যে যুক্তরাষ্ট্রের একটি এয়ারফিল্ড থেকে স্কাই ডাইভিং করবেন তিনি। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। হেমাস কনজুমার ব্র্যান্ডসের উদ্যোগে ইভা ডান্স উইথ পূর্ণিমা কন্টেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। রাজধানীর একটি হোটেলে প্রথম স্থান অর্জনকারী বিজয়ীকে আইফোন 14 প্রো এবং ফার্স্ট ও সেকেন্ড রানার আপের হাতে স্মার্টফোন তুলে দেওয়া হয়। আরও ৫ বিজয়ী সুযোগ পান পছন্দের তারকার সঙ্গে দেখা করার। অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পূর্ণিমা সহ প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। অনিয়মে ফের বন্ধ হতে চলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। যাদের ভিসা হয়েছে তাদের নিতে মালয়েশিয়াকে সরকারের পক্ষ থেকে অনুরোধ। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়লেন সাবেক সেনা প্রধান ও তার পরিবার। গণতন্ত্রের অবমূল্যায়ন ও দুর্নীতির অভিযোগ মিথ্যা বলে দাবি জেনারেল আজিজের। ১৫৬ উপজেলায় ভোট শেষে চলছে গণনা। কয়েকটি উপজেলায় সংঘর্ষ আর জাল ভোট ছাড়া শান্তিপূর্ণ ছিল পরিবেশ। ৩০% ভোট পড়েছে জানিয়েছে ইসি। এই ছিল সন্ধ্যার সংবাদে।
ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে কাজী রওশন আরা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।